আপনি যদি আমাদের কাছে খুব সহজ কোনো একটা মেথোডোলজিকে বলেন। একটা কাঁটা ঘুরলো 1% তৃণমূলের ভোট বাড়লো, এখন তো তথ্য সব জায়গাতেই আছে, ফলে আপনি নিজের মতন করে তথ্য নিতে পারেন এবং সেখানেই অঙ্ক হচ্ছে ধরা যাক 30,000 নাম বাদ গেছে, ভোট পড়েছিল আপনি ধরে নিলেন 2/3, তৃণমূলের 1% ভোট যদি বিজেপির দিকে যায় তখন কিন্তু বিজেপি 2%-এর সুবিধে পাবে। সেই মেথোডোলজিটা গ্রাফিক্যালি আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি আরো সহজে বোঝার জন্য। আপনারা দেখছেন বাংলা 294। ভোট মানেই কি শুধু রাজনৈতিক হওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নির্ভুল অঙ্ক? হাজার হাজার ভোটের ভিড়ে মাত্র 1% বদলালে কি পাল্টে যেতে পারে পুরো ছবিটা? আজ আমরা চেষ্টা করব খুব সহজ ডেটা আর ক্যালকুলেশন দিয়ে বোঝার এবারের ভোটের অভিমুখ কোন দিকে যেতে পারে। নমস্কার, আমি অর্ণব, আপনারা দেখছেন বাংলা 294। আজ আমাদের সাথে আছেন অধ্যাপক শুভময় মৈত্র। নমস্কার শুভময় দা। নমস্কার। ভোটের দমামা তো বেজে গেছে একেবারেই। তো বিশ্লেষণও শুরু হয়ে গেছে চারিদিকে, আমরা দেখতেই পাচ্ছি সবাই সবার মতো করে বিশ্লেষণ করছে। বিশ্লেষণ শব্দটা যখনই আসে তখন সবসময় তো আমরা আপনার কাছেই যাই যে কোনো জিনিসকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি যদি আমাদের কাছে খুব সহজ কোনো একটা মেথোডোলজিকে বলেন, যে মেথোডোলজির থ্রু দিয়ে আমরা ভোটের অভিমুখটাকে নিজেরাই নিজেদের মতো করে আমরা বুঝে নিতে পারি। হ্যাঁ, দেখুন, ভোটের অভিমুখ তো বোঝার চেষ্টা সকলেই নিজের মতন করে করছেন। একদিকে হচ্ছে পারসেপশন, মানুষ নিজে যে মনে করছে, যিনি বিজেপির সমর্থক, যিনি তৃণমূলের সমর্থক, যিনি সিপিএম এর সমর্থক, যিনি কংগ্রেসের সমর্থক, তিনি তার মতো করে তো নিজের দলের জয় চাইবেনই। এবং তারপর চলবে প্রচুর আমাদের বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণগুলো বিভিন্ন মানুষ নির্বাচনের আগে তথ্য সংগ্রহ করেন, নির্বাচনের পরেও তথ্য সংগ্রহ করেন। আমরা বলি যে নির্বাচনী সমীক্ষা, যেটা ভোট হওয়ার আগে অনেক সময় হয় বুথ ফেরত সমীক্ষা, অর্থাৎ নির্বাচনের পর বাক্স নিয়ে ধরুন কেউ দাঁড়িয়ে থাকলেন বা জিজ্ঞেস করলেন কিছু প্রশ্ন তার নিরিখে, এবং তারপর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্ভবত যখন সমস্ত নির্বাচন শেষ হয়, তারপর যদি নির্বাচন কমিশনের অনুমতি থাকে সেক্ষেত্রে তারপর এবং ভোটের ফল বেরোনোর আগে আপনি তার অ্যানালিসিস গুলো মানুষের কাছে প্রকাশ করতে পারেন। আর তার আগে অবধি আপনি যেটা করতে পারেন, আপনি নিজে অঙ্ক কষলে তো নির্বাচন কমিশন বারণ করেনি, ফলে এখন তো তথ্য সব জায়গাতেই আছে, ফলে আপনি নিজের মতন করে তথ্য নিতে পারেন এবং সেখানেই অঙ্ক হচ্ছে যে কিভাবে মানুষ এই জিনিসগুলো বা কারা কিভাবে ক্যালকুলেট করেন। এখন সাধারণ একজন মানুষ তো আর বিভিন্ন সমীক্ষা করবেন না, তাদের পক্ষে তো সব জায়গায় গিয়ে ডেটা পাওয়া সম্ভব না, ফলে তারা কি করেন, তারা বোঝার চেষ্টা করেন ভোট সুইং দিয়ে। সাধারণভাবে ধরুন আগের বার কোনো প্রার্থী এক জায়গায় কিছু শতাংশ ভোট পেয়েছেন আর একজন প্রার্থী কিছু শতাংশ ভোট পেয়েছেন, এবার একটা কাঁটা আপনি দেখবেন যখন টেলিভিশনে দেখায় একটা কাঁটা ঘুরলো 1% তৃণমূলের ভোট বাড়লো, 2% বিজেপির ভোট বাড়লো, এই বিভিন্ন সিচুয়েশনগুলো আগের বারের যে তথ্যগুলো থাকে সেই তথ্যের নিরিখে সেই ভোটগুলো এদিক থেকে ওদিক হলে কে জিততে পারে কে হারতে পারে, এই বিষয়টা অত্যন্ত একটা আমি বলবো বিনোদনী এবং খুব পপুলার বিষয়। এবং অনেক জায়গায় তো এমন সফটওয়্যারও থাকে যেখানে আপনি নিজে কাঁটা সরিয়ে সরিয়ে কারুর ভোট বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কে কোথায় জিতবে না জিতবে। ফলে এই যে ভোটের সুইংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কেউ যে কোনো একটা নির্বাচনের তথ্য নিয়ে সেই ডেটাটাকে একদিক থেকে অন্যদিকে কতটা ভোট সুইং করবে। যেমন ধরুন যদি তৃণমূল থেকে বিজেপির দিকে ভোট যায় আর সেই আসনে যদি মনে হয় যে বিজেপি জিততে পারে, তখন কিন্তু তৃণমূলের 1% ভোট যদি বিজেপির দিকে যায় তখন কিন্তু বিজেপি 2%-এর সুবিধে পাবে, কারণ এর 1% কমলো ওর 1% বাড়লো। এবার ধরুন কোনো একটি আসনে, যে আসনটায় লড়াই হচ্ছে তৃণমূল আর সিপিএম এর, সেখানে বিজেপি হয়তো জিততে পারছে না, তখন কিন্তু তৃণমূল থেকে যদি বিজেপিতে ভোট যায় তখন কিন্তু তৃণমূলের 1%ই কমবে, কিন্তু সিপিএম এর 1% বাড়বে না, কারণ ভোটটা তো তৃণমূল থেকে বিজেপিতে 1% গেছে। ফলে এই যে শিফটিং গুলো প্রথম দুই দলের মধ্যে হলে তার এফেক্টটা সবসময় বেশি থাকে একে অপরের সঙ্গে হলে, আর অন্য দিক থেকে হলে এফেক্টটা একটু কম থাকে। এবার দ্বিতীয় হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছর যারা ভোট দিচ্ছেন তাদের তালিকা পরিবর্তন হয়। এবার এই বিষয়টা কেন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না সাধারণভাবে, সেটা হচ্ছে যে আমাদের তো সেভাবে ভোটার তালিকা বছর বছর পরিবর্তন হয় না, হওয়া উচিত। নির্বাচন কমিশন কেন্দ্র রাষ্ট্র একটা তার যে রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য বিভিন্ন প্রশাসনিক সংস্থা, সেখানে কার নাম বাদ যাবে, কে অন্য জায়গায় চলে গেলেন, কে নতুন যোগ হলেন, এটা একটা ধারাবাহিক প্রসেস, সেটা তো হয় না। এবং হয় না বলেই এই এসআইআর,
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে এত আলোচনা, বিশেষ এবং নিবিড় সংশোধন, এইটা করতে গিয়েই হয়েছে একটা বিরাট মুশকিল। আপনি জানেন যেটা বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেছে। এবার তাই নিয়ে যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা আসনে যিনি যত ভোটে জিতেছেন তার থেকে বেশি সংখ্যক ভোট যদি বাদ যায় তাহলে কি ওই জেতাটা উল্টো দিকে ঘুরে যাবে? এবার এইখানে আপনার সঙ্গে তো এর আগেও আমাদের আলোচনা হয়েছে যে হ্যাঁ, যে ধরুন একটা বুথে তৃণমূল জিতেছে 15,000 ভোটে, এবার সেখানে 30,000 ভোট বাদ গেছে, তার মানেই কি হয়ে গেল যে তৃণমূলের 30,000 ভোট মাইনাস করে দেবো আর তৃণমূল 15,000 ভোটে হেরে গেল? সরল রৈখিক ভাবে যাবে না। ফলে এই এবার ভোট সুইং বাদ দিয়ে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে এবার তো প্রচুর নাম বাদ গেছে, ফলে এই বাদ যাওয়া জায়গাটা নিয়ে যে সরল রৈখিকতার প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে যত নাম বাদ গেছে সেই নামগুলো কি সব ভোটই কি তৃণমূলে গেছিল বা সব ভোটই কি বিজেপিতে গেছিল? যদি ধরা যাক কোনো আসনে তৃণমূল জিতেছে 15,000 ভোটে, এবার সেইখানে 30,000 নাম বাদ গেছে, সেক্ষেত্রে যে ঘটনা ঘটতে পারে যদি কেউ ধরে নেন যে ওই 30,000 ভোট তৃণমূলের দিকেই গেছিল, তাহলে তৃণমূল 15,000 ভোটে হেরে গেল, কিন্তু এত সরল রৈখিক বিষয়টা নয়, অর্থাৎ 30,000 সেই ভোটে সবাই তৃণমূলকে দিয়েছিল এরম নয়। ফলে আপনার সঙ্গে যে এতক্ষণ ভোট সুইং নিয়ে আলোচনা হচ্ছিল সেইখানে এই অংশটার মধ্যেও সুইং নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ যে নামগুলি বাদ গেছে। এবার তাহলে কি দাঁড়ালো, যে নামগুলি বাদ গেছে তার মধ্যে আপনি প্রথমত ধরতে পারেন যে ধরা যাক 30,000 নাম বাদ গেছে, তার মধ্যে হয়তো ভোট পড়েছিল আপনি ধরে নিলেন 2/3, তাহলে 20,000 ভোট পড়েছিল। এবার আপনি মনে করলেন যে এর মধ্যে তৃণমূল 60% ভোট পেয়েছিল আর 40% পেয়েছিল বিজেপি, তাহলে দাঁড়ালো যে 20,000-এর মধ্যে 12,000 ভোট পেয়েছিল তৃণমূল আর 8,000 ভোট পেয়েছিল বিজেপি। এই যে কাঁটাটা, এবার আমরা আগেও কাঁটা নিয়ে আলোচনা করছিলাম যে কাঁটাগুলো পরিবর্তন করব, এই কাঁটা দিয়ে পরিবর্তন করতে হবে যে যে নাম বাদ গেছে সেই জায়গায় কোন ভাগে কার ভোট কতটা কমছে। এটা করলেও আপনি বিভিন্ন ধরনের তথ্য পাবেন। এবার এই দুটো তথ্যের জন্য দুটো কাঁটা আর কি, অর্থাৎ একটা কাঁটা হচ্ছে আপনার সাধারণ ভোট সুইং, অর্থাৎ আগের বার তৃণমূল বা বিজেপি কোনো একটি কেন্দ্রে কত % ভোট পেয়েছিল তার থেকে তার কত কমতে পারে কত বাড়তে পারে। আরেকটি হচ্ছে যে নাম বাদ গেছে তার ওপর যে সুইং, অর্থাৎ যে নাম বাদ গেছে তার ওপর আপনি ধরে নিতে পারবেন যে কত শতাংশ তৃণমূল পেয়েছিল ধরলেন, বিজেপি পেয়েছিল ধরলেন। কোনো একটা জায়গায় ধরুন বিজেপি জিতেছিল মাত্র 5,000 ভোটে, সেখানে 50,000 ভোট বাদ গেছে। সাধারণভাবেই শাসক ছিল তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপি 5,000 ভোটে জিতেছে আর ওই 50,000 যে নাম বাদ গেছে সেগুলো বিজেপি পেয়েছিল, এই সম্ভাবনা নিশ্চয়ই কম। সুতরাং সেই জায়গায় আপনি বিজেপিকে সেই 50,000 থেকে কত ভোট দেবেন আর কত দেবেন না সেই অনুযায়ী আপনাকে হিসেব করতে হবে। যদি মনে করেন তার মধ্যে বেশি ভোট তৃণমূলে গেছিল তখন আপনি ভাবতে পারেন বিজেপির ব্যবধান বাড়ছে। এইভাবে প্রতিটি কেন্দ্র ধরে যদি আপনি কাজটা করেন এবং প্রদত্ত ভোট যে জায়গায় পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রদত্ত ভোট এক জায়গায় গতবার একটা ভোট ছিল, এবার সাধারণভাবে কি হওয়া উচিত? এবার সাধারণভাবে তো প্রদত্ত ভোট একই থাকা উচিত, অর্থাৎ যে নাম বাদ গেছে যদি আগের নির্বাচন মোটামুটি ঠিকই হয়ে থাকে এবং তারপরে যদি নাম যোগ এবং নাম বাদ যাওয়া মোটামুটি নালিফাই করে যায়, তাহলে আপনাকে ধরতে হবে যে একই রকম ভোট পড়েছে। এবার তার যে ডিনোমিনেটর কমে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে, এবার সেই ভোট ঘটবে। এবার উল্টো দিকটা হচ্ছে দেখলেন যে গতবারের চেয়ে অনেকটা ভোট কমে গেছে, তখন আপনি আবার বুঝবেন যে ও আচ্ছা, তাহলে হয়তো গতবার এমন কিছু ভোট পড়েছিল যে ভোটটা এবার পড়েনি। কারণ সাধারণভাবে এরকম একটা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ ভোট দিতে যাওয়ারই কথা। এমন নয় যে অন্যান্য রাজ্যে যেরকম হয়, উত্তরপ্রদেশে যেমন 60% মতন ভোট পড়ে, আমাদের তেমনি 80% ভোট পড়তো। এবার সেটা যদি অনেকটা কমে যায় তখন কিন্তু বুঝতে হবে যে সত্যিই আগে যে ভোটগুলো পড়তো তারা এবার আর ভোট দিতে আসছেন না। সুতরাং যে কোনো মানুষ যার কাছে তথ্য ভান্ডার আছে, যার কাছে ভোটের তথ্যগুলো বিধানসভা অনুযায়ী বা বোধহয় একটা ফর্ম 20 বলে যেখানে একদম বুথ ওয়ারি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর ওপর এই ধরনের সূচক পরিবর্তন করে করে যারা সমীক্ষা করবেন না, অর্থাৎ বর্তমান মুডটা ধরবেন না, তারা আগের বারের যে ভোটগুলো তার নিরিখে কিন্তু নিজেদের মতন করে একটা ভাবনা চিন্তা করে তথ্য এদিক ওদিক করে দেখতে পারেন যে নির্বাচনের ফলাফলটা কোন দিকে যাচ্ছে। আগের বারের মানে আপনি
যে 2021-এর ডেটার কথা বলছেন, যে যেটার উপর বেশি ফোকাস করতে হবে, না 2016-কেও আমাদের রাখতে হবে মাথায়? দেখুন, এবার হচ্ছে যে আপনি কত পেছন অবধি যাবেন। আপনি যদি যত পেছনে যাবেন তত আপনি আজকের দিনের ধারাটা কম পাবেন। ধরুন এমন একটা হলো, কেন্দ্রের শাসক বিজেপি আর রাজ্যের শাসক তৃণমূল, দুজনের ওপরই লোকজন খুব বিরক্ত হয়েছে। তাহলে তার মানে সিপিএম কংগ্রেসকে অনেক ভোট দেবে লোকে। সেই ধারাটা আপনি পাবেন যদি 2016, 2011, 2006 এইসব নির্বাচনে ফিরে যান। আর যদি আপনি মনে করেন, তো মানুষের মনে করার ওপর, যদি মনে করেন যে লড়াইটা তৃণমূল বিজেপি হবে, তাহলে আপনি 2019 লোকসভা নির্বাচনের যে তথ্য সেটাকে বিধানসভা ওয়ারি নিয়ে নিন। 2021-এর তো বিধানসভার ডেটাই আছে। 2024-এর বিধানসভার যে লোকসভার যে তথ্য সেটাকে বিধানসভার মতো ভেঙে দেখে নিন, তাহলে কাছাকাছি নির্বাচনগুলো পাবেন। এবার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এগুলো দেখে খুব লাভ নেই, কারণ এই নির্বাচনগুলো একেবারেই যেভাবে হয় তাতে মানুষের মত খুব একটা বোঝা যায় না। সুতরাং আমার মনে হয় 2019, 2021, 2024 নিয়ে যদি কাজ করেন কোনো মানুষ, তাহলে আভাস পাবেন। তবে এর মধ্যেও মানুষ দেখতে পাবেন কিভাবে ভোট শতাংশ পরিবর্তিত হয়। যেমন 2011-তে তৃণমূল যখন উত্তরপাড়ায় যেতে, তারপর তৃণমূলের প্রায় 9-10% ভোট কমে 2016-তে, সেই আর বিজেপির ভোট বাড়ে 9-10%। অর্থাৎ অদ্ভুত আর কি, সিপিএম এর ভোট একই থাকে। 2016-র যে নির্বাচন, তারপর যখন 2021-এ যায়, তখন দেখা যায় এবার বিজেপির ভোট আরো বাড়লো, কিন্তু সিপিএম এর ভোট অনেকটা কমলো। অর্থাৎ যেন সিপিএম এর কিছু ভোট চলে গেল বিজেপিতে। এই যে প্রতিটি কেন্দ্র অনুযায়ী যে নির্বাচনে বিভিন্ন দলের ভোটও কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ বাম কংগ্রেস যখন দুটো দল ছিল, তখন যে ধরনের স্টেবিলিটি ছিল নির্বাচনী প্যাটার্নের মধ্যে, সেই স্টেবিলিটিটা কিন্তু সাম্প্রতিককালে এত রাজনৈতিক যে গঠন আমাদের এখানকার পরিবর্তন হয়েছে 2016-র পর থেকে, বিশেষ করে 2016 থেকে 2019, সেই জায়গায় পরিবর্তনটা হওয়ার ফলে কিন্তু ভোটের আদান প্রদান সাংঘাতিকভাবে এদিক ওদিক করছে। ফলে এই জায়গাটাও তারা মাথায় নিতে পারেন। এটাকে অনেকে মানে স্ট্যাটিস্টিক্সের ভাষায় টাইম সিরিজ বলতে পারেন, তবে আমার বক্তব্য অত গভীরে ভেবে লাভ নেই। ফলে আপনি নিজের মতন করে আগের তথ্যগুলো যদি একটা কোনো একটা ফাইলে সাজিয়ে নেন এবং তার উপরে এই সুইংগুলো দেন, এবং আপনি যদি একটা প্রোগ্রাম লেখেন, তাহলে সেই প্রোগ্রামে একটু এদিক ওদিক করে আপনি কিন্তু আপনার মনের মাধুরী মিশিয়ে, অবশ্যই, কারণ আসল ফল তো ভোট যন্ত্র খুললেই দেখা যাবে, করে আপনি একটা এস্টিমেট করতে পারেন। এবং তারপর আপনি সেটা যদি পাবলিশ করেন, তখন তো নির্বাচন কমিশনের নিয়ম মানতে হবে। আর আপনি যদি নিজেই দেখে খুশি হন, বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে আড্ডা মেরে খুশি হন, তাহলে কোনো সমস্যাই নেই। আসুন এবার আমরা দেখি প্রফেসর শুভময় মৈত্র আমাদের যে মেথোডোলজির কথা বললেন, সেটা কোনো একটা ক্লোজ মার্জিন বিধানসভার মধ্যে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি এবং বোঝার চেষ্টা করি সহজে যে চিত্রটা কি দাঁড়াচ্ছে। চলুন একটা এক্সাম্পল ধরা যাক। 2021 অ্যাসেম্বলি ইলেকশনে কনস্টিটিউয়েন্সি এতে টোটাল রেজিস্টার্ড ভোটার্স ছিল 2.5 লাখ। এখন যদি ভোটার টার্ন আউট ধরি 70%, তাহলে অ্যাকচুয়ালি ভোট দিয়েছে 1,75,000 মানুষ। এই 1,75,000 ভোটের মধ্যে পার্টি 1 পেয়েছিল 48%, অর্থাৎ 84,000 ভোট। পার্টি 2 পেয়েছিল 40%, অর্থাৎ 70,000 ভোট। আর বাকি 12% মানে 21,000 ভোট গেছে আদার্সের কাছে। ফলে পার্টি 1 এই সিটটা জেতে। পার্টি 2 এর থেকে তাদের মার্জিন ছিল 14,000 ভোট। এবারে আসে 2026-এর ইলেকশনের আগে। ধরা যাক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হওয়ার পরে টোটাল রেজিস্টার্ড ভোটার্স নেমে এলো 2.5 লাখ থেকে 2,15,000-এ, মানে ভোটার রোল থেকে 35,000 ভোটার্স বাদ পড়ে গেছে। এবার ম্যাথ আমাদের প্রথম যে প্রশ্নটা করে সেটা হলো, এই 35,000 ডিলিটেড ভোটার্সের মধ্যে অ্যাকচুয়ালি কতজন ভোট দিত। যদি রেফারেন্স টার্নআউট হিসেবে আমরা আবার 70% ধরি, তাহলে 35,000-কে 70% দিয়ে মাল্টিপ্লাই করলে পাই 24,500, মানে 2026-এ এই 24,500 ভোট সিম্পলি আর হবে না। এবার এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমরা জানি 24,500 ভোট মিসিং, কিন্তু আমরা জানি না এই ভোট কার ছিল। এই একটা আননোন ফ্যাক্টরই পরের পুরো ক্যালকুলেশনটা ড্রাইভ করে। তাই আমরা ডিফারেন্ট ভোট স্প্লিট ধরে মডেল করি। সিনারিও 1 100/0, মানে সব ডিলিটেড ভোটারই ছিল পার্টি 1-এর সাপোর্টার। এই সিনারিওতে ধরা হচ্ছে মিসিং 24,500 ভোটের সবকটাই পার্টি 1-এর। তাহলে পার্টি 1-এর ভোট হবে 84,000 মাইনাস 24,500, অর্থাৎ 59,500, আর পার্টি 2 থাকবে 70,000-এই। এখন পার্টি 2 এগিয়ে আছে 10,500 ভোটের দিকে, মানে সিট ফ্লিপ করে গেল।
শুধু ডিলিশনের জন্যই, কেউ নিজের মত বদলানোর আগেই। সিনারিও 2, 80/20, 80% পার্টি 1, 20% পার্টি 2। এখানে মিসিং 24,500 ভোটের 80% অর্থাৎ 19,600 ছিল পার্টি 1 এর, আর বাকি 20% অর্থাৎ 4,900 ছিল পার্টি 2 এর। তাহলে পার্টি 1 এর ভোট দাঁড়ায় 84,000 মাইনাস 19,600 অর্থাৎ 64,400, আর পার্টি 2 এর ভোট দাঁড়ায় 70,000 মাইনাস 4,900 ইজ ইকুয়াল টু 65,100। এখন পার্টি 2 এগিয়ে 700 ভোটে, মানে সিট ফ্লিপ করেছে ঠিকই, কিন্তু একেবারে ন্যারোয়েস্ট পসিবল মার্জিনে। 700 ভোটের লিড প্র্যাকটিক্যালি একটা স্ট্যাটিস্টিক্যাল টাইয়ের মতো। সিনারিও 3, 60/40, 60% পার্টি 1, 40% পার্টি 2। এই ক্ষেত্রে পার্টি 1 হারাচ্ছে 14,700 ভোট, আর পার্টি 2 হারাচ্ছে 9,800 ভোট। তাহলে পার্টি 1 এর ভোট দাঁড়াচ্ছে 69,300, আর পার্টি 2 এর ভোট দাঁড়াচ্ছে 60,200। এখানে পার্টি 1 এখনও এগিয়ে আছে 9,100 ভোটে, মানে সিট এখনও ফ্লিপ করেনি। এখন টিপিং পয়েন্ট কোথায়? সেটা বসে আছে 60/40 আর 80/20 সিনারিওর মাঝখানে, রাফলি 70/30-র আশেপাশে। তার নিচে থাকলে পার্টি 1 সিট ধরে রাখছে, তার ওপরে গেলে পার্টি 2 জিতে যাচ্ছে। এবার আমরা আরেকটা লেয়ার যোগ করি, অ্যান্টি ইনকামবেন্সি সুইং। সুইং মানে হল যারা 2021-এ পার্টি 1-কে ভোট দিয়েছিল এবং এখনও ভোটার রোলে আছে, তাদের মধ্যে কিছু ভোটার এবার পার্টি 2 এর দিকে চলে যাচ্ছে। এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, প্রতি এক ভোট যদি পার্টি 1 থেকে পার্টি 2-তে সুইচ করে, তাহলে সেটা শুধু পার্টি 1 থেকে 1 কমায় না, পার্টি 2 এর সঙ্গে 1 যোগও করে। তাই মার্জিনের ওপরে নেট এফেক্ট হয়। সুইচ হওয়া মানে ভোটের ডাবল। এবার 80/20 ডিলিশন সিনারিওটা ধরি, যেখানে পার্টি 2 মাত্র 700 ভোটে এগিয়েছিল। এখন যদি তার ওপর 1% সুইং যোগ করি, পার্টি 1 এর অরিজিনাল 84,400 ভোটের 1% হল 840, মানে এই 840 ভোট পার্টি 1 থেকে বেরিয়ে পার্টি 2-তে গেল। ফলে মার্জিন শিফট হবে 1,680। তাহলে পার্টি 2 এর লিড 700 থেকে বেড়ে দাঁড়াবে 700 প্লাস 1,680 ইকুয়াল টু 2,380। মানে যে রেজাল্টটা একটু আগে একেবারে নাইফ এজ ছিল, সেটা এখন কম্প্যারেটিভলি ক্লিয়ারার উইন হয়ে যাচ্ছে পার্টি 2 এর জন্য। এভাবেই এই দুই এফেক্ট একসঙ্গে কাজ করে। ডিলিশন প্রথমে একটা ওপেনিং তৈরি করে, আর সুইং সেই ওপেনটাকে আরও ওয়াইড করে দেয়। শেষ পর্যন্ত এই সিটের আউটকাম একটা মূল প্রশ্নের উপর নির্ভর করছে, সেটা হল এই 35,000 ডিলিটেড ভোটার্সের মধ্যে কত শতাংশ পার্টি 1 সাপোর্টার। যদি সেই শেয়ার রাফলি 70%-এর ওপরে হয়, তাহলে সিট ফ্লিপ করার চান্স খুব স্ট্রং। যদি সেটা 60%-এর নিচে থাকে, তাহলে পার্টি 1 সুইং এগেনস্ট দেম থাকলেও সিট ধরে রাখতে পারে। অর্থাৎ এই 60% থেকে 70%-এর ন্যারো বেন্ডটাই আসলে এই ইলেকশনের রিয়েল ব্যাটল গ্রাউন্ড। সিদ্ধান্তটা সেখানেই হবে। নমস্কার। নমস্কার, নমস্কার। অনেক ধন্যবাদ। চোখ রাখুন বাংলা 294 এর পেজে।